হ্যাঁ, তো যেখানে আমরা ছিলাম, জ্যোতিষ ও বাস্তুর সম্বন্ধ। জ্যোতিষ আর বাস্তুর মধ্যে কি আদৌ কোনো সম্বন্ধ আছে? যদি থাকে সেটা কতটা গভীর, এই বিষয়ে আমরা জানবো 17 নম্বর চ্যাপ্টারে এসে। জ্যোতিষ আর বাস্তুর মধ্যে সম্পর্কটা কিন্তু খুব গভীর সম্পর্ক, এবং এরা না একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। মানে বলা যায় জ্যোতিষ আর বাস্তু এই দুজন একে অপরের পরিপূরক, একে অপরকে ছাড়া চলতেই পারে না। তারপর আসছে 18 নম্বর চ্যাপ্টারে, কি আসছে না, নবগ্রহ সম্পর্কে সঠিক ধারণা। যারা অলরেডি জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছেন, নবগ্রহ সম্পর্কে তাদের একটা ধারণা অবশ্যই আছে সঠিক। এবং এইখানে এই চ্যাপ্টারে গিয়ে আমরা শুধু নবগ্রহ সম্পর্কে ধারণাই যে পাবো এমনটাও না। নবগ্রহ সম্পর্কে ধারণা পাওয়ার সাথে সাথে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে বাস্তুর সঙ্গে নবগ্রহের যে একটা গভীর সম্পর্ক রয়েছে, তাদের বিভিন্ন দিকের অবস্থান কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত। এবং এখানেও এই জায়গায় এসে আমরা এটাকেও জানবো যে একটি বাচ্চা যখন জন্মাচ্ছে তখন তার জন্মের দিন, জন্মের সময় ইত্যাদি যখন আমরা সফটওয়্যারের মধ্যে দিই, তারপর একটা জন্মছক আমাদের বেরিয়ে আসে। এত কিছুও করতে হবে না। যখন আমরা এই চ্যাপ্টারে আসবো তখন শুধুমাত্র এই বাড়ির ড্রয়িংটা আমরা দেখবো। বাড়ির ড্রয়িং দেখার পর আমরা বলতে পারবো যে এই বাড়িতে যে বাচ্চা জন্মেছে তার জন্মছকটা ঠিক কিরকম হতে পারে, একটা আন্দাজ আমরা এই জায়গা থেকে করা শিখে যাব। তারপর আসছে 19 নম্বরে জ্যোতির্বিদ্যা। এই জ্যোতির্বিদ্যা আর জ্যোতিষশাস্ত্র এই দুটোকে আমরা গুলিয়ে ফেলি। অনেকে এই দুটোকে আমরা এক মনে করি, আর যারা একটু ধারণা রাখেন জ্যোতির্বিজ্ঞান আর জ্যোতিষ দুইটা নিয়ে, তারা এটাকে পুরোপুরি আলাদা চোখে দেখেন। জ্যোতিষ আলাদা, জ্যোতির্বিজ্ঞান আলাদা, বা জ্যোতির্বিদ্যা আলাদা, কিন্তু এই দুটো জিনিসই একই সূত্রে বাঁধা। জ্যোতির্বিদ্যা অর্থাৎ অ্যাস্ট্রোনমি, যেটাকে আমরা স্পেস সায়েন্স বলতে পারি, যে স্পেস সায়েন্সের উপরে এখন নাসা কাজ করছে, ইসরো কাজ করছে, রকেট সায়েন্সের ব্যাপার এগুলো, মহাকাশ তত্ত্ব যাকে বলে এক কথায় যদি বলতে হয়। সেই জ্যোতির্বিদ্যারও কি প্রয়োজন আছে বাস্তুশাস্ত্রে? অবশ্যই প্রয়োজন আছে। জ্যোতির্বিদ্যা একটা বিরাট ভূমিকা রাখে, শুধুমাত্র বাস্তুর ক্ষেত্রে না, সম্পূর্ণ জগতের ক্ষেত্রে, আমাদের জীবনের ক্ষেত্রে, আমাদের চলার পথে প্রত্যেকটা পদক্ষেপে জ্যোতির্বিদ্যার সম্পর্ক আছে। সেই বিষয়টাকে আমরা জানবো। তারপর আমরা কি জানবো? তারপর আমরা জানবো 20 নম্বর চ্যাপ্টারে বাস্তু, জ্যোতিষ এবং জ্যোতির্বিদ্যার সম্পর্ক। দেখুন, এতক্ষণ আমরা কি করছিলাম না, ইন্ডিভিজুয়ালি জানছিলাম। প্রথমে আমরা বাস্তুকে দিয়ে শুরু করেছি, আমরা ধীরে 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 বাস্তুকে জানলাম। তারপর একটুখানি জ্যোতিষে ঢুকলাম, জ্যোতিষ সম্পর্কে জানলাম, নবগ্রহ সম্পর্কে জানলাম, তারপর জ্যোতির্বিদ্যা নিয়ে জানলাম। এইবার 20 নম্বরে গিয়ে কি করা হলো না, বাস্তু, জ্যোতিষ আর জ্যোতির্বিদ্যা এই তিনটেকে একসঙ্গে করে দেওয়া হলো। যে এবার দেখুন, এই তিনটের মধ্যে আদৌ কি কোনো প্রভেদ আছে? তিনটেকে মিশিয়ে দেওয়া হলো। তিনটে আসলে কিন্তু আলাদা নয়। যদি সেইভাবে দেখি আমরা, তিনটে একই সূত্রে বাঁধা রয়েছে। তারপর এই তিনটেকে জেনে ফেলার পর আমরা ধীরে ধীরে ঢুকছি কোথায় না, 21 নম্বর চ্যাপ্টারে দেখতে পাচ্ছি আয়ুর্বেদ এবং বাস্তু। আয়ুর্বেদের সঙ্গে বাস্তুর সম্পর্ক কিভাবে হতে পারে সেটা আমরা এখানে জানবো। আয়ুর্বেদ মানে কি? আয়ুর্বেদ মানে আমরা জানি আয়ুর্বেদ একটা চিকিৎসা পদ্ধতি, যেটা প্রাচীনকালে চলতো, বা প্রাচীনকাল থেকেই হয়ে আসছে, বর্তমানেও চলছে। আয়ুর্বেদ আয়ুর্বেদ এমন একটা চিকিৎসা শাস্ত্র, এমন কোনো রোগ নেই যার নিদান আয়ুর্বেদে নেই। আর যে রোগের নিদান আয়ুর্বেদে নেই সেটা কোনো চিকিৎসা পদ্ধতিতেই নেই। তো আয়ুর্বেদ আমাদের প্রাচীন শাস্ত্র, আর আয়ুর্বেদের সমস্ত রোগের নিদান সলিউশন দেওয়া রয়েছে, সমস্ত রোগের নিদান দেওয়া রয়েছে। তো এই জন্য বাস্তুর সঙ্গেও আয়ুর্বেদের সম্পর্ক আছে। কেন আছে না, আমরা এটা তো পড়েইছি ফাউন্ডেশনে, যে কোনো রোগের সৃষ্টি, যে মূল, রোগের যে মূলটি হয়, সেই মূলটি বাস্তু থেকেই প্রথম আসে। তারপর আরো অনেক রকম সম্পর্ক আছে, সেগুলোকে আমরা ধীরে ধীরে জানবো। 22 নম্বর চ্যাপ্টারে গিয়ে আমরা কি পড়ছি? আমরা পড়ছি মানুষের শরীরের গঠন ও 24 তত্ত্ব। আমাদের এই যে শরীর, এই শরীরটি কোনো দু চারটে বা তার পাঁচটা পদার্থ দিয়ে তৈরি হয়নি। আমাদের শরীরের মধ্যে টোটাল 24টি তত্ত্ব রয়েছে।
না 5 তত্ত্ব, না 10 তত্ত্ব, টোটাল 24টি তত্ত্ব রয়েছে। এই 24টি তত্ত্বের সমন্বয়ে আমাদের শরীর গঠিত। সেটা কিভাবে, সেই বিষয়ে জানবো। তারপর 23 নম্বরে গিয়ে জানবো যোগ ও ধ্যান যোগে বাস্তু। কি অবস্থা! কোথায় বাস্তু, কোথায় যোগ, কোথায় ধ্যান, সব এই জায়গায় এসে না গুলিয়ে যাবে জিনিসটা। তো এইগুলোকে বেশি ব্যাখ্যা করছি না, এখনই আমাদের গোলাতে আরম্ভ করবে। তো যোগ আর ধ্যান, এই দুটো জিনিস, এই দুটো জিনিস তো পুরোপুরি এক আমরা জানি, কারণ যোগ অভ্যাস না থাকলে সেই ব্যক্তি ধ্যানে মন আনতে পারবে না কখনোই। তো ধ্যান আর যোগ এইসবে তো বাস্তু কাজ করে। হ্যাঁ, কাজ করে। এইখানে আমরা চলে যাচ্ছি আধ্যাত্মিকতায়, অর্থাৎ বাস্তুর মধ্যে আধ্যাত্মিকতা আছে। কেন আছে, কিভাবে আছে, আমরা সেটা বুঝবো। যেমন যদি দু তিনটে সাধকের উদাহরণ দেওয়া যায়, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে যেখানে তাদের জন্ম হয়েছে সেখানে তারা কেউই সিদ্ধি লাভ করতে পারেনি। যদি রামকৃষ্ণের কথা বলা যায়, আহ, তার জন্ম যেখানে হয়েছে সেখান থেকে বহু দূরে গিয়ে দক্ষিণেশ্বর, সেখানে গিয়ে তার সাধনায় সিদ্ধি লাভ হলো। বামাখ্যাপার ক্ষেত্রেও তাই, যেখানে তার জন্ম হয়েছে তার থেকেও কিছুটা দূরে গিয়ে তার সিদ্ধি লাভ ঘটলো। তো এরকম বহু সাধকের উদাহরণ রয়েছে যাদের সিদ্ধি লাভ ঘটেছে তাদের জন্মস্থান থেকে দূরে গিয়ে। কারণ আমরা যে স্থানেই পৌঁছাবো বা যেখানেই থাকতে শুরু করব সেটাও তো একটা বাস্তু। তো সাধনার জন্য অনুকূল জায়গা তার চাই, বা অনুকূল বাস্তু পরিবেশ তার চাই, তবেই তার সিদ্ধি লাভ ঘটবে, নচেৎ তার ঘটবে না। তো এই কারণের জন্য কোন জায়গায় যোগ হবে, কোন জায়গায় ধ্যান হবে, এটাও তো বাস্তুই ঠিক করে। এই কারণের জন্য বাস্তুর সঙ্গে ধ্যান এবং যোগ, আধ্যাত্মিকতার একটা বিরাট সম্পর্ক আছে। 24 নম্বরে আমরা যখন ধ্যান, যোগ ইত্যাদিকে জেনে গেলাম, তখন 24 নম্বর অধ্যায়ে গিয়ে আমরা জানছি কর্মের পরিচয় ও কর্মফল। কর্ম কাকে বলে, কর্ম কয় প্রকার ও কি কি, এবং তার সঙ্গে সঙ্গে সকাম, নিষ্কাম ইত্যাদি একটা কর্ম সম্পর্কে আমরা শুনেছি, প্রায় গীতাতে তো আছেই সকাম কর্ম, নিষ্কাম কর্ম। আসলে সেগুলোর ব্যাখ্যা কেমন, ভাবনা চিন্তা কিভাবে করতে হয়, কেমন ভাবে করতে হয়, এবং নিজের ভাবনা চিন্তার মাধ্যম দিয়ে ইউনিভার্স মানে ব্রহ্মাণ্ডের সঙ্গে সম্পর্ক স্থাপনের উপায় কি, বা কিভাবে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয়, এই সমস্ত বিষয় আমরা জানবো কর্ম, কর্মের পরিচয়, কর্মফল, এই চ্যাপ্টারটা। 25 নাম্বার যে অধ্যায়টা রয়েছে, এখানে আমরা জানবো মন ও শরীরের সামঞ্জস্যতা। মন আর শরীর দুই কিন্তু আলাদা। আমার ইচ্ছে করছে আমি এখন এক্ষুনি উঠে কোথাও চলে যাব, কিন্তু শরীর সায় দিচ্ছে না, না বড্ড পাটায় ব্যথা, যেতে পারছি না। এই দুয়ের মধ্যে সামঞ্জস্যতা আনলেই এই জিনিসটা দ্বিধা থাকে না। যখনই মন আর শরীরের মধ্যে অসামঞ্জস্যতা থাকে তখনই আমাদের দ্বিধা কাজ করে, আমরা কিছু চাইছি কিন্তু করতে পারছি না, তখনই আমরা বলি ইচ্ছে থাকলে উপায় থাকে না। যখনই মন আর শরীরের সামঞ্জস্যতা আমরা থিওরিটিক্যালি পড়বো, আর যদি এই থিওরিটিক্যালি জ্ঞানটাকে আমরা প্র্যাকটিক্যালি নিয়ে আসতে পারি, তখন দেখবো যে সত্যি এই কথাটা অর্থহীন যে ইচ্ছে থাকলে উপায় হয় না, ইচ্ছে থাকলেই উপায় হয়, তখন এটা বাস্তবে রূপান্তরিত হয়ে যাবে। 26 নম্বর অধ্যায়ে আমরা যেটা পড়বো সেটা প্রকৃতি থেকে জ্ঞান সংগ্রহের উপায়, অর্থাৎ সকালের সূর্যোদয় থেকে পরের দিন সকালের সূর্য উদয় পর্যন্ত যে 24টা ঘন্টা আমরা থাকছি, একটা সমাজে আছি, একটা পরিবেশে আছি। তো এই যে প্রকৃতি, প্রকৃতিও কিন্তু প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি পলে আমাদের জ্ঞান প্রদান করছে, আমাদেরকে জ্ঞানের দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে, শারীরিক, মানসিক সব দিক থেকে উন্নত করার চেষ্টা করে চলেছে। কিন্তু প্রকৃতির সেই জ্ঞানটা আমরা নিতে পারছি না, প্রকৃতির সেই ভাষাটাকে আমরা বুঝতে পারছি না। এই চ্যাপ্টারে আমরা শিখবো প্রকৃতির ভাষা। 27 নম্বর অধ্যায়ে আছে শক্তির সৃষ্টি ও রূপান্তর। আমরা জানি যে কোনো এনার্জি বা শক্তি কখনো শেষ হতে পারে না, শক্তির রূপান্তর ঘটে। কিভাবে ঘটে, আর এই শক্তির সৃষ্টি ও রূপান্তর কিভাবে হয়, কার মাধ্যম দিয়ে হয়, ব্রহ্মাণ্ডের কোন শক্তি এটা করতে সাহায্য করে, এই বিষয়ে আমরা এখানে জানব। 28 নম্বর অধ্যায়ে কি দেখতে পাচ্ছি, বাস্তু দেখে জন্মছক বিচার। এইটা একটু টাইম টেকিং প্রসেস। তারপর জন্মছক থেকে বাস্তু বিচার, এটা খুব সহজ ব্যাপার। 28 নাম্বারটা একটু কঠিন আছে, 29 নাম্বারটা সহজ।
তারপর শেষে আসছে 30 নম্বর অধ্যায়ে পেশাগতভাবে বাস্তু। বাস্তুকে আমরা পেশাগতভাবে প্রফেশনালি কিভাবে নিতে পারি, সেটা নিতে গেলে আমাদের কি কি জ্ঞানের প্রয়োজন, কোন কোন জিনিস আমাদের ফলো করতে হবে, কোন কোন গাইডলাইন আমাদের মেনটেন করতে হবে, জীবনটাকে কিভাবে চালাতে হবে, কোন কোন অভ্যাসগুলোকে আমাদের অ্যাডপ্ট করতে হবে, এই বিষয়গুলো আমরা এই লাস্ট চ্যাপ্টারে গিয়ে জানবো। তো এইবার যারা এই মুহূর্তে ক্লাসে আছেন তারা আমাকে বলুন যে সিলেবাসটা নিয়ে যে আলোচনা করলাম, সিলেবাস বুঝতে কারোর কোথাও অসুবিধা আছে কিনা? অসুবিধা থাকলেও বলুন, না থাকলেও বলুন। না স্যার, অসুবিধা সেরকম নেই। যদিও বা আমাদের কাছে দু একটা উচ্চারণ নতুন, সেটা তো আমাদের ক্লাসের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। আর আপনি তো একদম ক্রিস্টালের মতো পরিষ্কার করে দিলেন সিলেবাস। ধন্যবাদ। বাকিদের? মানে আমি আমারটা বললাম আর কি স্যার। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বল- পরিষ্কার বোঝা গেছে। বলছিলাম স্যার এই সিলেবাসের মধ্যে কি বাস্তুর যে ড্রয়িংটা কি এই বাস্তুর মধ্যে নেই? আছে, ড্রয়িং এর মধ্যেই আছে। ড্রয়িং কিভাবে করতে হবে তার সম্পূর্ণ ক্লাস এর মধ্যেই আছে। এই ক্লাসগুলো তো চলবেই, এর মাঝে মাঝে একটা করে ড্রয়িং এর স্পেশাল ক্লাস দেওয়া হবে। আচ্ছা, ড্রয়িংটা আলাদাভাবে সিলেবাসে লেখা হয়নি, লেখা নেই, এই ব্যাপার। আচ্ছা, বাপ্পা চক্রবর্তী, বাপ্পা বাবু, আপনার সিলেবাস ক্লিয়ার? আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, তবে ওই কমার্শিয়াল বাস্তুটা একটু আলোচনা করলে ভালো হতো। হ্যাঁ, আমরা স্টেপ বাই স্টেপ যাব, কেমন? হ্যাঁ, ওই কমার্শিয়াল বাস্তুটা একটু আপনি বলেননি। কমার্শিয়াল বাস্তু বলিনি? আচ্ছা, দেখুন, ইন্ডাস্ট্রিয়াল বাস্তু যেগুলো হয়, ইন্ডাস্ট্রিয়াল বাস্তু হচ্ছে যে বড় বড় কোম্পানিগুলো হয়, মানে কোম্পানি, অফিস ইত্যাদি এগুলো। কমার্শিয়াল বাস্তু হচ্ছে যে বড় বড় কারখানাগুলো হয়, যেখানে প্রোডাকশন হয়, ম্যানুফ্যাকচারিং হয়, এই জায়গাগুলো। কারণ কারখানা আলাদা হয়, অফিস আলাদা হয়। অফিস যেগুলো হয় সেগুলো ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে পড়ে। কমার্শিয়াল যেগুলো হয় সেগুলো ওই কারখানা টারখানা, যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, এই সমস্ত স্যার জায়গা। মাসে কটা ক্লাস হবে স্যার? সপ্তাহে একটা করে ক্লাস। সপ্তাহে একটা, মানে মাসে 4টে, হ্যাঁ, 48টা ক্লাস। এটা স্যার কি মঙ্গলবারই হবে নাকি অন্য কোনো বার? এটা আপনারাই বলবেন কোন বার হবে। বলছি স্যার, এইগুলোর পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাস কি পাবো আমরা? প্র্যাকটিক্যাল ক্লাস প্রত্যেকেই পাবেন। প্র্যাকটিক্যালের জন্য আপনাদের ডাকা হবে যদি আপনাদের বাড়ির কাছাকাছি। আমাদের তো পুরো ওভারঅল ইন্ডিয়া জুড়ে কাজ, ভারতবর্ষ জুড়ে। তো যখন যেখানে কাজ পড়বে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আপনাদের ইনফর্ম করা হবে। যাদের পক্ষে সম্ভব হবে তারা প্র্যাকটিক্যালে আসবেন। প্র্যাকটিক্যালে স্পেশাল ইনসেনটিভ আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে পরীক্ষা ব্যবস্থা রয়েছে, এই যে 1 বছরের কোর্স রয়েছে, 1 বছরের মধ্যে 2বার থেকে 3বার আপনাদের টেস্ট পরীক্ষা নেওয়া হবে, কেমন? তো ফাইনাল পরীক্ষার সময় যাদের রেজাল্ট খুব ভালো হবে, মানে র্যাঙ্কে যাদের থাকবে আর কি, র্যাঙ্ক করবে যারা, খুব ভালো নাম্বার পেয়ে, তাদের জন্য স্পেশাল স্কলারশিপ ব্যবস্থাও থাকবে। স্যার যদি পাশ করতে না পারি, বাপ রে! অবশ্যই না, পাস পেরে যাবো স্যার। আপনি আপনি যত সুন্দর করে বোঝাচ্ছেন, আশা রাখি পাশ করব। পাস সবাই করবেন এবং ভালোভাবেই করবেন, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। গুরু গুরু বাক্য মানে সেটাই সবচেয়ে বড়, মানে বলছিলাম বলছিলাম স্যার ক্লাসটা তাহলে মঙ্গলবারই হোক, আমার খুব সুবিধা হয় মঙ্গলবার হলে। আপনাদের যেদিন সুবিধা হবে ক্লাস আমরা সেদিনই রাখবো। স্যার মঙ্গলবার এই সময়টাই ভালো স্যার, সবচেয়ে ভালো মঙ্গলবার এই সময়টা, যেটা করেছেন শুরু, সেটা সেই দিনটাই দেখা ভালো স্যার। ঠিক আছে, যদি আপনাদের সবার এই আজকের দিনটাই মত হয় তাহলে আজকের দিনে এই সময়তেই ক্লাস থাকবে আমাদের প্রত্যেক সপ্তাহে। কারণ স্যার এইটাই স্যার আমি ফাঁকা রেখেছি স্যার এই হ্যাঁ দিনটা। স্যার, হ্যাঁ স্যার, আপনার কারণ যেদিন স্যার অন্যান্য সুবিধা দিন হবে আমাদের স্যার, আপনি সেটাই। অন্যদিন স্যার আমাদের পরম্পরাতে ক্লাস থাকে স্যার অনেকগুলো। হ্যাঁ, পরম্পরাতে আমারও আছে পরম্পরার ক্লাস, শ্রী শ্রী চণ্ডীর ক্লাস, সঙ্গে এখনো শ্রীমদ্ ভগবত গীতার ক্লাস চলছে।
তো এখন পুজো পাঠের ক্লাসটা শেষ হয়েছে, তো এই দিনটা মনে হয় ঠিকই হবে। আরো সবাই বলুক। আচ্ছা, অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে কাজ হলে একদিন না একদিন কাউরি না কাউরি অসুবিধা থাকবে, এটা খুব বাস্তবিক ব্যাপার। এবার আপনি যা বলবেন সেই মতো করেই চলবো স্যার। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি একটু জানতে চাইছি যে আজকে তো মঙ্গলবার, আর ডেটটা হচ্ছে 24 তো এটা মানে এই ডেটটাকে ঠিক করার পিছনে কি কোনো আছে কিছু ব্যাপার, রিজন কিছু আছে? না দেখুন, সেরকম রিজন নিশ্চয়ই হবে স্যার যখন। নেই, কিন্তু হ্যাঁ কিছু রিজন তো থাকে। যেমন প্রথম একদম। বিষয় হচ্ছে মঙ্গলবার, এই যে সালটি হনুমানজি। চলছে 2025, তো এটি হচ্ছে 1 নম্বর মঙ্গলের সাল, প্রথম বিষয়। হুম। দ্বিতীয় হুম। বিষয় হচ্ছে আহ, মঙ্গলবার তার সঙ্গে সঙ্গে আজকে 24, মানে 24 তারিখ অর্থাৎ যদি যোগ করা যায় 2 + 4 6, 6 আসবে। আর হুম। 6 নাম্বারটা হচ্ছে শুক্রের নাম্বার। তো যে কোনো হুম। বিষয় যদি আমরা ডেট অনুযায়ী যদি আমরা শুক্রের ডেটে শুরু করি বা বৃহস্পতির ডেটে শুরু করি, তো সেটা হুম। খুব ভালো রেজাল্ট নিয়ে আসে, ভালো ফল নিয়ে আসে। মানে গুরু হিসেবে কি হ্যাঁ, গুরু হিসাবে। বৃহস্পতিও গুরু, শুক্রও যেহেতু গুরু? আমরা একটা শিক্ষণীয় ব্যাপার শুরু করছি, মানে আমাদের পড়াশোনার উপরই সমস্ত কিছু, তো এই জন্যই আমরা এই ডেটটাকে রেখেছি। কারণ যদি এটা কোনোভাবে আমাদের 21 তারিখ হতো তাহলে অসুবিধা ছিল না, 3 তারিখ হতো তাহলেও প্রবলেম ছিল না, বা 12 তারিখ আচ্ছা, তাহলেও আচ্ছা। প্রবলেম ছিল না, বা 6 তারিখেও সমস্যা নেই, হ্যাঁ 15 তারিখেও সমস্যা নেই, 24-এও সমস্যা নেই। কারণ এগুলো শুক্র গুরু, বৃহস্পতিও গুরু, তো দুজনের মধ্যে যে কোনো একটা ডেটে আমরা চুজ করলাম যে শুক্ররাই থাক, এবং সঙ্গে বাদবাকি ধন্যবাদ। যেহেতু পেয়ে যাচ্ছে। এবং এর ক্ষেত্রে একটা জিনিস হলো যেটা, শুক্র এবং মঙ্গলের জুতি তৈরি হয়ে গেল, মানে একটা যোগ তৈরি হয়ে গেল। শুক্র এবং মঙ্গলের যোগ কিন্তু খুব শুভ যোগ হয় এবং এনার্জেটিক যোগ হয়। বাহ, আচ্ছা, ধন্যবাদ। এরকম ছোটখাটো ট্রিক আমরা জানবো ধীরে ধীরে, প্রশ্ন আসলে এরকম, যদিও এটা সিলেবাসের বাইরে তবু অসুবিধা নেই। স্যার আপনার ক্লাস মানে পুরোটাই রহস্য দিয়ে ঘেরা, কি কি যে আপনি ভিতরে সিক্রেট রাখেন, আস্তে 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 উন্মোচন হয়। একটু রহস্য থাকা ভালো। আমরা এই সুযোগে আমরাও একটু জানতে পারি, আর সেই জন্যই শিখতে আসা। শেখার আগ্রহ থাকলে আমরা এর, দেখুন হ্যাঁ, সিলেবাস মানে কি, সিলেবাস মানে একটা বাধা হয়ে গেল যে এর মধ্যে থেকে শুরু করে হুম, আমরা এই এই সীমা পর্যন্ত শিখবো, তাই না? তো এবার সেই আমি একটু অন্যভাবে চলি, আমার বাঁধা ধরা জীবন বা একটা ওই একই রকম একই নিয়মে চলার ঠিক পছন্দ হয় না, ভালো লাগে না। তো মাঝে মধ্যে একটু শাসন থেকে বেরোতে তো ইচ্ছে করে, তো সবসময় সিলেবাসের একদম মধ্যে বা কেন থাকবো, একটু বাইরে বেরিয়ে যাই না? তো এই একদম। সিলেবাস রয়েছে, আমরা এরও বাইরে বেরোবো, মাঝে মধ্যে একটু জটিল বিষয় নিয়ে আলোচনা করবো, তার সঙ্গে প্র্যাকটিক্যাল রয়েছে, বিভিন্ন কেস হিস্ট্রি আলোচনা করবো। আজকে যে যে দিদি প্রশ্ন করলেন তার জন্য মানে আমরাও তো মানে ঋদ্ধ হলাম ব্যাপারটা নিয়ে। সত্যি তো এই ব্যাপারটা এতটা খেয়ে আমি আসলে হনুমানজির বার হিসেবে ভেবেছি যে স্যার যখন শুরু করেছে মঙ্গলবার দিন হনুমানজিকে আমরা প্রচন্ড মাত্রায়, আমি 21 বছর ধরে ব্রত রাখি হনুমানজির নামে, মানে হয়তো ওই জন্য বেঁচে আছি, মানে অসীম কৃপা তার। তো আমি আবার ওই দিক দিয়ে ভেবেছি যে স্যার হয়তো এই দিক দিয়ে ভেবে করেছেন, কিন্তু দিদি প্রশ্ন করলেন বলে আমরা সত্যিকারেই আর কি ক্লিয়ার হয়ে গেলাম সবাই মিলে যে আপনি কি সুন্দর একটা মানে সাইড, হ্যাঁ এটাতে বছর তো মঙ্গলেরই বার, এটা তো মানে মঙ্গলেরই বছর, এটা তো আমরা প্রথমেই শুনেছিলাম এর আগের ক্লাসে। আমরা সত্যি আমি আমি ভীষণ মাত্রায় উপকৃত হলাম, সঙ্গে সবাই। যেটা ভাববেন সেটাই ঠিক, আপনি যেটা ভেবেছেন হনুমানজির বার, সেই সেটা ভাবলে সেটাও ঠিক, সেটা তো ভুল না। সেই কিন্তু আপনার তো ব্রেনে অনেক ধরনের জিনিস আছে না, এই ব্যাপারগুলো আমরা এখন শূন্য, মানে আস্তে আস্তে চরণামৃত পেতে চলেছি। তো সেই দিক দিয়ে আপনি অনেক বিশদভাবে ভাববেন বা আরো অনেক কিছু দিক দিয়ে ভাববেন। আমাদের তো এখনো সেই সময় আসেনি, মানে আমাদের ছোট নলেজ দিয়ে আমরা ওই রকম ভাববো। এর আগের বার একটা শুক্রবার পড়েছিল, সেদিন একদম শুক্রবারই পড়েছিল মনে হয়, কোনো এর আগের আমরা যেটা 3 দিনের একটা ক্লাস করেছিলাম স্যার বেসিক, হুম ওটা হুম। মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ।
মানে আপনি হঠাৎ করে বলে বসলেন আজকে কাউরি কিছু ভেঙেছে নাকি, মানে একজন দিদি বলে উঠলেন যে তার মালার এজ ভেঙে গেছে, সোনার মালার, আর একজন বলে তার পট ভেঙে গেছে। মার্চের 2-3 তারিখ বা 4 তারিখের ক্লাস ছিল বোধহয়, ওই সময়টায়। মানে কি অদ্ভুত রকমের সেদিন, মানে পুরো নেটের এত প্রবলেম, কাউরি কথাই কেউ শুনতে পাচ্ছে না। আপনি হঠাৎ করে এই ব্যাপারগুলো বলে বসলেন, মানে কি মিস্টিরিয়াস হয়ে গেল পুরো ক্লাসটা। তারপরে আবার কি অদ্ভুত ভাবে আপনি পুরোটা ক্লাসিফাই করে দিলেন। তারপরে আবার সবাই মানে বুঝতে পারো ওই ওই ক্লাসটা মনে হয় দিদি করেছিলেন, হয়তো ওই জন্য উনি বললেন যে আজকে কি কিছু এরকম আছে। না, ওই ক্লাসটা দিদি করেননি। দিদি এইবারই নতুন এসছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, আপনি আচ্ছা। যে ক্লাসটির কথা বলছেন সেটা অনেক পুরানো, প্রায় 3-4 মাস আগের ক্লাস। হ্যাঁ, মার্চের ক্লাস। তাহলে স্যার মার্চে 3 দিনের একটা আমাদের আমাদের ডিসকাস হয়েছিল। হ্যালো হ্যাঁ, বলুন। স্যার, বুঝে আমার 3-4 মাস পরে স্যার ক্লাস হবে স্যার, ওইটা কি স্যার ইয়ে মানে ওরা ভাইবা হবে না স্যার, ওই লেখা পরীক্ষা হবে স্যার? আচ্ছা, এক্সামটা, পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে আপনাদের আমাদের ওয়েবসাইটে হোক বা কোনো একটা সাইটে আপনাদের প্রশ্ন ছেড়ে দেওয়া হবে। মোটামুটি 50টা বা আচ্ছা 100টা প্রশ্ন থাকবে। ওটা মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে, টিক চিহ্ন মারা আচ্ছা প্রশ্ন থাকবে, অপশন থাকবে, তাতে টিক চিহ্ন মারতে হবে। কেমন? যদি 50টা প্রশ্ন থাকে আচ্ছা তাহলে প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে আসবে। যদি 100টা প্রশ্ন হয় তাহলে সেখানে এক নাম্বার করে মার্কস আসবে। তাহলে এবং সবই অবজেক্টিভ স্যার, হ্যাঁ, সবই অবজেক্টিভ। হ্যাঁ, 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 সবই সবই স্যার ইয়ে মানে লাস্টে স্যার ফাইনাল পরীক্ষার পরে স্যার সার্টিফিকেট দেওয়া হবে স্যার? হ্যাঁ, 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 একদম একদম একদমই তাই। এবং ধন্যবাদ। তার সঙ্গে সঙ্গে আপনাদের ভাইবা পরীক্ষাও নেওয়া হবে, যেটা অনলাইনে এরকম গুগল মিটেই হবে। কিন্তু সেখানে আবার কিছু শর্ত থাকবে, যেটা ক্যামেরা অন করে বসতে হবে। আচ্ছা ক্যামেরা অন করে থাকবেন, এখানে যিনি পরীক্ষক থাকবেন তিনিও তার ক্যামেরা অন করবেন, আর ওদিকে আপনিও ক্যামেরা অন করবেন। এবং আপনাকে যেটা লাইভ প্রশ্ন করা হবে তার উত্তর আপনাকে দিতে হবে কোনো কিছু না দেখে। আচ্ছা, ওটা ওটা কত নম্বর হবে স্যার ভাইবাটা? ভাইভাটা সম্ভবত 20 নাম্বার। ঠিক আছে, ধন্যবাদ স্যার, ঠিক আছে শোনার জন্য। সিলেবাস ঠিকই আছে স্যার, এইগুলো সিলেবাস শিখতে পারলে এগুলো অনেক। একদম একদম সিলেবাস, সিলেবাসটা বুঝতে পেরেছেন তো সবটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এগুলো শিখতে পারলে এগুলো অনেক হবে। একদম। তবে চেষ্টা করি। আপনি যেহেতু জ্যোতিষ ক্লাস করেছেন, তো আপনার পক্ষে ধরাটা খুব কঠিন হবে না, কারণ চেষ্টা করি স্যার। জ্যোতিষটা অনেকটা কঠিন, এটা কিন্তু অতটাও কঠিন না। চেষ্টা করবো, পড়বো ভালো করে। একদম তাই, একদম। একটু আচ্ছা, বলছি যদি ক্লাসটা অসুবিধা- হওয়ার পরে যদি রেকর্ডিং গুলো সব পাঠানো হয় এটা সুবিধা হবে। বুঝতে পারলাম না। ক্লাসটা হয়ে গেলে ক্লাস হয়ে গেলে ক্লাস রেকর্ডিং। যেমন হয়ে যায় আমাদের, তারপরে যে হ্যাঁ রেকর্ডিংটা পাঠালে একটু সুবিধা হবে। হ্যাঁ, এই ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন। আমি হয়তো পাইনি ওরকম। ঠিক আছে, আমরা ক্লাস করবো আর এতদিন করলে যাতে আমাদের ওই যেগুলো পারলে আমরা শিখতে পারি সাথে। ক্লাসের পর কিছু হোম টাস্ক দেয়া হবে, যেটা গ্রুপে আমরা দিয়ে দেব। হ্যাঁ শুধু হ্যাঁ, এগুলো আমরা করতে পারি। ক্লাসে অনেক হতেই পারে যে সপ্তাহে একটি করে ক্লাস আমরা বিভিন্ন কারণে বা এমার্জেন্সি কোনো কারণবশত ক্লাসে আসতে না পারলাম বা এলাম না, হয়তো কোনো হতে পারে, অন্য অনেক রকম কারণ হতে পারে। কিন্তু হোম টাস্ক যেগুলো দেয়া হবে সেগুলো প্রত্যেকে চেষ্টা করবেন একটু গ্রুপে করে দেওয়ার। এই হোম টাস্ক গুলো যদি আপনারা রেগুলার করতে থাকেন স্যার গ্রুপে জমা দেব? হ্যাঁ, গ্রুপেই দেবেন। অ্যান্সার গ্রুপে জমা দেব? একদম একদম আপনাদের হোম টাস্ক গ্রুপেই দেওয়া হবে, আপনারা গ্রুপেই উত্তর লিখে দেবেন, বা যা যা টাস্ক আপনাদের দেওয়া হবে সেগুলো গ্রুপেই দেবেন। তাহলে কি হয় না, আপনারা প্রত্যেকে অ্যাক্টিভ থাকলে আমরা বুঝতে পারি যে কে কতটা অ্যাক্টিভ আছে, কার কতটা গ্রোথ হয়েছে। যদি আপনারা অ্যাক্টিভ না থাকেন, ঠিক যদি আছে আপনারা স্যার। ক্লাস না করেন বা হোম টাস্ক না ক্লিয়ার করেন, তাহলে আমরা বুঝতে পারবো না যে আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, কাকে কতটা টাইম দিতে হবে, কোন বিষয়ের উপর জোর বেশি দিতে হবে, এগুলো বোঝাটা মুশকিল হয়ে যায়। স্যার, কিন্তু স্যার আজকে যদি আপনি ক্লাস করান, আজকে আমরা প্রথম, আজকে যে অ্যান্সারটা লিখবো যদি সেটা দেখে লিখতে হয় স্যার, তাহলে তো আমি অপরাধ করব, দেখে মানে নকল করব, তাহলে সেটা তো অন্যায় হবে। এখন সবে শুরু হচ্ছে, আমরা খাতায় নোট বানাবো, এখন তো উত্তর দেখে দেখেই লিখবো। হ্যাঁ স্যার। ধীরে ধীরে আমাদের প্র্যাকটিস করতে হবে, পড়াশোনা করতে হবে, মুখস্থ করতে হবে, দেখবেন মাথায় ঢুকে গেছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমরা না বাস্তু যে পড়বো কোনো কিছু চট করে মুখস্থ করতে যাব না। আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে কৌশলে বোঝাবার। আপনারা সেটাকে না বুঝে নেবেন। যদি একবার ভালো করে কৌশল খাটিয়ে বুঝে ফেলতে পারেন,
মুখস্থ করার প্রয়োজন নেই, একবার বুঝলেই মাথায় ঢুকে যাবে। আমি আচ্ছা, নিজে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তো অটোমেটিক্যালি ওটা মুখস্থ হয়ে যাবে। তাই। আর আমি ক্লাসে প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি যে আপনারা প্রশ্ন করবেন। যতক্ষণ না আপনাদের মধ্যে থেকে প্রশ্ন আসবে ততক্ষণ পর্যন্ত না তো আমি ক্লিয়ার করতে পারবো, না আপনারা ক্লিয়ার হবেন। না, আমি তো শত শত প্রশ্ন করি, ভীষণ বিরক্ত করি, আর অন্য সবার অনুমতি না নিয়ে আমি প্রশ্ন করি, এটা আমার খুব বাজে স্বভাব। না না, শত শত আমি খুব প্রশ্ন বিরক্ত করবেন, করি। সেটাকে সহস্রবার করবেন, এবার কোনো অসুবিধা নেই। প্রশ্ন না করলে না থ্যাংক ইউ শেখা স্যার। হবে না, ক্লিয়ার হবে না। থ্যাংক ইউ স্যার। আমার এই ব্যাপারটা প্রচন্ড আগ্রহের, প্রচন্ড বাস্তু আর সঙ্গে নিউমেরোলজি। আপনি যদি নিউমেরোলজি ক্লাস করান কোনোদিন, এর পরবর্তীকালে এটা 1 বছরের হয়ে যাওয়ার পরে আমাকে কাইন্ডলি জানাবেন। নিউমেরোলজিটা আমার ভীষণভাবে করার ইচ্ছা। নিশ্চয়ই হবে। ওই ব্যাপারটাতে আমি আরো বেশি, আমার ওটাতে কৌতূহল। বাস্তু তো আছে। নিশ্চয়ই হবে। আচ্ছা, এবার আমরা তাহলে আজকে প্রথম চ্যাপ্টারে আসি। একদম। যাওয়া যাক প্রথম চ্যাপ্টার। দেখুন, প্রথম চ্যাপ্টারে যেটা ছিল আমাদের, সেটা কি ছিল না, বাস্তু পুরুষ বা বাস্তু কি, এক কথায় বলতে গেলে বাস্তু হচ্ছে আমাদের বসবাস করার জায়গা। খাতা পেন নিয়ে প্রত্যেকে বসুন, আমি কিছু কথা বলবো, কিছু জিনিস আপনাদের ব্যাখ্যা করবো, সেগুলো একটু নোট করে নেবেন। স্যার, বাস্তু কি, উত্তরটা কি ছিল? আমি উত্তর দিইনি এখনো, 1 মিনিট। আচ্ছা। স্ক্রিনটা প্রেজেন্ট হচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ও, দেখা যাচ্ছে। আমি দ্বিতীয়বার চেষ্টা করছি। হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাস্তু কি যদি এক কথায় বলতে হয়, বস্তুর স্থিতি যে নির্ধারণ করে, অর্থাৎ প্রত্যেকটি বস্তুর যে স্থিতি নির্ধারণ হয় যে শাস্ত্রের দ্বারা, সেটাকেই বাস্তুশাস্ত্র বলে। বাস্তুশাস্ত্র সম্পর্কে কিছু উল্লেখযোগ্য বই, যেগুলো বাংলায় অ্যাভেলেবেল নেই, তবু আমরা বইয়ের নামগুলো জেনে রাখি, রেফারেন্সের জন্য আমাদের লাগবে। প্রথম যে বইটি আমরা উল্লেখ পাই, সেটি হচ্ছে বিশ্বকর্মা প্রকাশ। এই বইটি স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা নিজে হাতে লিখেছেন। বিশ্বকর্মা প্রকাশ এই বইটির নাম। মানে আজকে বর্তমান যুগে যত বাস্তুশাস্ত্রী আছেন, বাস্তু করেন, বাস্তুশাস্ত্রীদের জননী বলা যেতে পারে এই বিশ্বকর্মা প্রকাশ বইটিকে। বিশ্বকর্মা প্রকাশ বই না পড়ে, স্যার, রাইটারের নাম যদি বলেন। হ্যাঁ, রাইটার। রাইটার হ্যাঁ স্যার। রাইটার রাইটার এখন দেখতে গেলে প্রচুর বেরিয়ে গেছে, যে যে কারণ নিতে পারেন। আচ্ছা। তবে একজনের খুব ভালো লেখা রয়েছে, যেটা হচ্ছে মহর্ষি অভয় কাত্তায়ন। মহর্ষি অভয় কাত্যায়ন। ইনি যেটা ব্যাখ্যাটা করেছেন মোটামুটি ভালো করেছেন অন্যান্যদের থেকে তুলনামূলকভাবে। কিন্তু সমস্যা একটা, আমি বইয়ের নামগুলো বলছি বটে, কিন্তু এই বইগুলো কিন্তু একটাও বাংলাতে অ্যাভেলেবেল নেই। বাংলায় যেহেতু অ্যাভেলেবেল নেই, কিন্তু আপনাদের তবুও দরকার, সেই জন্য আমরা এখান থেকে পিপিটি নোটস পাঠিয়ে দেব গ্রুপে, সেগুলো দেখে আপনারা পড়াশোনা করতে পারবেন। তার সঙ্গে স্যার, সঙ্গে প্রিন্ট আউট করতে পারবো তো? একদম একদম প্রিন্ট আউটও করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আমাদের এখানেও আমাদের পাবলিশার্স থেকে বই লেখার কাজকর্ম চলছে। যেদিনই বই লেখা কমপ্লিট হবে, আমরা আপনাদেরকে খবর দেব, জানিয়ে দেব বাংলাতে। স্যার, বাস্তুশাস্ত্র কি? উত্তর, বাস্তুর স্থিতি নির্ধারণ করে যে শাস্ত্রের দ্বারা, তাকে বাস্তুশাস্ত্র বলে। ঠিক আছে তো? একদম একদম। প্রত্যেক বস্তুর স্থিতি যার দ্বারা নির্ধারিত হয়। প্রত্যেক বস্তুর স্থিতি।
এবং এর সঙ্গে সঙ্গে আরো কিছু পুস্তক রয়েছে, যেগুলো রয়েছে সমারঙ্গন সূত্রধর, কামিকাগম্য, বৃহৎস্বর বিদ্যা, তন্ত্রবাস্তু, এই ধরনের কিছু পুস্তক আমরা পাই, যেখানে বাস্তুর সায়েন্টিফিক যে কাজ করার পদ্ধতি, সেই সমস্ত জিনিসগুলোর উল্লেখ আমরা এই সমস্ত জায়গায় পেয়ে থাকি। এইগুলো প্রত্যেকটা আমরা পাবো, হিন্দিতে পাবো, সংস্কৃতে পাবো, তামিলে পাবো, উড়িয়াতে পাবো। আর একবার বইগুলো রিপিট করো নামগুলো ভাই। সমরা গ্রুপে দিয়ে দিন না, সবচেয়ে ভালো হয়, গ্রুপে দিয়ে দিলে সবাই দেখে নিতে পারবে। ঠিক আছে, আমি এটা গ্রুপে লিখে পাঠিয়ে দেবো। গ্রুপে দিলে সবাই দেখে। এই কয়েকটি পুস্তক আমরা, যদি আমাদের বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় আমরা পড়তে পারি, তো সেক্ষেত্রে আমরা এই পুস্তকগুলো অধ্যয়ন করতে পারি। এক্ষেত্রে আমাদের জ্ঞান আরো বেশি করে বর্ধিত হবে। আর আমরা যে সিলেবাস রেডি করেছি, যে সিলেবাসটা আমরা পড়াশোনা করব 1 বছর যাবত, এই পুরো সিলেবাসটা আমাদের বিশ্বকর্মা প্রকাশ আধারিত। কেমন? আচ্ছা, আর বই কেনার দরকারই নেই, এটাতেই হয়ে যাবে। হ্যাঁ, অনেকে বইয়ের খোঁজ করেন, তো আমি আগে থেকেই বলে দিলাম যে এই বইগুলো অ্যাভেলেবেল আছে। কেমন? আচ্ছা, এরপর আমরা জেনে নেব যে বাস্তুর মধ্যে কোন কোন সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে আমরা পড়াশোনা করতে পারবো, মানে বাস্তুশাস্ত্রের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত আছে কোন কোন সায়েন্সের সাবজেক্টগুলো। প্রথম 1 নাম্বার, দেখুন এগুলো লিখে নেবেন যে কোন কোন সায়েন্স আমরা পড়বো। বাস্তুশাস্ত্র পড়তে গেলে আমাদের 9টি সায়েন্স, 9টি বিজ্ঞান সম্পর্কে জানতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে ম্যাথস, মানে ম্যাথামেটিক্স, অঙ্ক, গণিত। বাস্তুর মধ্যে গণিত রয়েছে ভরপুরভাবে, অঙ্ক জানতে হবে। তারপর দ্বিতীয় নাম্বারে আসছে জিওলজি। জিওলজিকেও আমাদের একটু অর্ধ পড়তে হবে, পুরোটা না, একটু অর্ধ। তারপর 3 নাম্বারে আসছে জিওগ্রাফি, ভূগোল। এই বিষয়টা বাস্তুর সঙ্গে জড়িত। তারপর আসছে 4 নাম্বারে সান এফেক্ট, সূর্যের প্রভাব। 5 নাম্বারে আসছে আর্থ ম্যাগনেটিক ফিল্ড, পৃথিবীর যে চৌম্বকীয় শক্তি বা চৌম্বকীয় ক্ষেত্র যেটি আছে, তার কতটা ভূমিকা বাস্তুর উপর আছে, এগুলো আমরা পড়বো। 6 নাম্বারে আছে ডাইরেকশন, মানে এই যে 16 দিক ইত্যাদি যে বিষয়গুলো আমরা পড়েছি, স্যার ডাইরেকশন। আর্থ 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 ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিভ ম্যাগনেটিক ফিল্ড, সি ফিল্ড, হ্যাঁ। 6 নাম্বারে পাচ্ছি আমরা ডিরেকশন। 7 নাম্বারে পাচ্ছি আমরা আর্থ এনার্জি ফিল্ড। 8 নাম্বারে পাচ্ছি 5 এলিমেন্টস, মানে পঞ্চতত্ত্ব, যেটা আমরা কম বেশি জানি প্রত্যেকেই। এবং 9 নাম্বার লাস্ট যেটা আসছে, সেটা হচ্ছে মুন এফেক্টস, মানে চাঁদের প্রভাব। এই 9টা জায়গাকে, 9টা বিজ্ঞানকে আমাদের খুব ভালোভাবে জানতে হবে। জানতে হবে বলা ভুল, আমরা জেনে যাব। স্যার স্যার 8 আর 9টা স্যার আরেকবার বলুন না পঞ্চতত্ত্ব, স্যার। রিপিট করে যাবে তাড়াতাড়ি। নিশ্চয়ই রিপিট করা যাবে। প্রথম 1 নাম্বার হচ্ছে ম্যাথস, ম্যাথামেটিক্স, গণিত শাস্ত্র। দ্বিতীয় হচ্ছে জিওলজি। 3 নাম্বার হচ্ছে জিওগ্রাফি। 4 নাম্বার হচ্ছে সান ইফেক্ট। 5 নাম্বার হচ্ছে আর্থ ম্যাগনেটিক ফিল্ড। 6 নাম্বারে ডিরেকশন। 7 নাম্বার আর্থ এনার্জি ফিল্ড। 8 নাম্বারে 5 এলিমেন্টস। 9 নাম্বারে মুন ইফেক্টস। 8 ফায়ার স্যার, 8 নাম্বারে 5 এলিমেন্টস, মানে পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব। 9 নাম্বারে মুন ইফেক্টস, মানে চাঁদের যে প্রভাব, সেই প্রভাব কতটা প্রভাবিত করে বাস্তুকে বা পৃথিবীকে। কেমন? তো এই 9টা যে শাস্ত্র রয়েছে, 9টা সাবজেক্ট, পুরোপুরি বিজ্ঞানের সাবজেক্ট এগুলো। আমরা যে ক্লাসটি 3 দিনের করেছিলাম, এটাকে আমরা সায়েন্স ইন বাস্তু বলেছিলাম, তাই না? তো এখানে আমরা প্রত্যেকটা বিষয়কে টাচ তো করে গেছি, কিন্তু ডিটেলসে কিছু জানি না, ডিটেলসে সেভাবে ব্যাখ্যাও করা হয়নি কিছু। এই অ্যাডভান্স কোর্সে আমরা এইগুলোকে ডিটেলসে পড়বো, যে অঙ্কটা কতটা রয়েছে এখানে, অঙ্কর গুরুত্ব কতটা। তারপর জিওগ্রাফি আছে, জিওগ্রাফি, ভূগোলের গুরুত্ব কতটা, সূর্যের কতটা গুরুত্ব আছে,
পৃথিবীর কতটা গুরুত্ব আছে, এই A to Z বিষয়গুলোকে আমরা এখানে জেনে যাব, আলাদা করে জানতে হবে না। আর যাদের এরকম সাবজেক্ট, যারা অনার্স নিয়ে পড়াশোনা করেছেন বা স্কুলে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনা করেছি, চর্চা করেছি, যাদের অল্প বিস্তর মনে আছে তারা খুব সহজে কিন্তু করতে পারবেন। কেমন? আচ্ছা, এবার বাস্তুশাস্ত্র সম্পর্কে আরো কিছু কথা আমরা জেনে নিই। যেমন ধরুন, বাস্তুশাস্ত্রের যিনি রচয়িতা তিনি হচ্ছেন দেবশিল্পী বিশ্বকর্মা নিজে স্বয়ং। এবং দেবশিল্পী বিশ্বকর্মার পর যদি বাস্তুশাস্ত্রে প্রকাণ্ড পণ্ডিত কেউ হয়ে থাকেন, প্রকাণ্ড পণ্ডিত, তারা দুজন। একজন হচ্ছে লঙ্কাপতি রাবণ, আর দ্বিতীয় হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। এই দুইজন হচ্ছে বাস্তুশাস্ত্রের প্রকাণ্ড পণ্ডিত ছিলেন। হুম। বর্তমানে যে ধনকুবের নামে যাকে আমরা পূজা করি, সেই ধনকুবেরের যে স্বর্ণ প্রাসাদ, স্বর্ণভবন, এটি কিন্তু স্বয়ং রাবণ নির্মাণ করেছিলেন। আর এমন ভাবেই নির্মাণ করেছিলেন রাবণ, সেই সময়তেই কুবেরকে বলেছিলেন যে এই তোমার যে প্রাসাদ আমি নির্মাণ করে দিচ্ছি, এর মধ্যে কখনো কোনোভাবে কোনো ছেড়ছাড় করো না, কোনো পরিবর্তন এনো না। আর এইটা যে নির্মাণ হচ্ছে, এই যদি এইরকমই থাকে চিরকাল, তাহলে তোমাকে সংসার সারা যতদিন এই ব্রহ্মাণ্ড থাকবে, যতদিন সৃষ্টি থাকবে, ততদিন তুমি ধন কুবের হিসেবে পূজিত হবে, তোমার কাছে সম্পত্তির অভাব কোনোদিনও হবে না। আর ওই প্রাসাদে বসবাস করার পরই কুবের মহালক্ষ্মীর তপস্যা শুরু করে, এবং তারপর দেবী লক্ষ্মীর বরদান প্রাপ্ত হয়। তারপর থেকে সে ধনকুবের হয়ে যায়। এতটাই প্রভাবশালী হয় এই বাস্তু। কিন্তু প্রশ্ন চলে আসে যে রাবণের তাহলে কি হলো? রাবণ নিজে এত বড় বাস্তুবিদ ছিল, তার সোনার লঙ্কা পুরো শেষ হয়ে গেল, পুরো ছাই, ধ্বংস হয়ে গেল। লঙ্কা তো গেলেই, সঙ্গে সঙ্গে সে নিজেও গেল, নিজের বংশটাকেও নিয়ে গেল। কেন, কিভাবে, আলোচনা করবো পরে পরে, কিভাবে হলো এগুলো, কেন হলো। আজকে অধিক সময় নেই আমাদের। 8:30 থেকে আবার পুরোনো ব্যাচের ক্লাস আছে, অলরেডি বেজে গেছে। তো বাস্তুশাস্ত্রের দুজন প্রকাণ্ড পণ্ডিত, যিনি যাদের নাম হচ্ছে গণেশ এবং রাবণ। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস আমরা জেনে নিই রাজা ভোজ সম্পর্কে। রাজা ভোজের নাম আমরা প্রায় প্রত্যেকেই শুনেছি। রাজা ভোজের আমলেই বাস্তুশাস্ত্রের সব থেকে বেশি প্রচলন হয়েছিল, এবং রাজা ভোজ নিজে একজন বিরাট বড় বাস্তুশাস্ত্রী ছিলেন। আজকের সময় আমরা যে ড্রয়িং করে ইঞ্জিনিয়ার ডেকে বাড়ি বানাই সরকারের পারমিশন নিয়ে, তো এই প্রথাটা কিন্তু সর্বপ্রথম রাজা ভোজের আমলেই শুরু হয়। রাজা ভোজই এটা শুরু করেন যে আমার প্রজাদের ভবন নির্মাণ হবে, সেটা বাস্তু মতেই হবে, আর সেটা আমরা ডিজাইন করব। তো এই জন্য রাজা ভোজ তখনই এরকম বহু প্রতিনিধি নির্মাণ করেছিলেন বাস্তুশাস্ত্রের উপর, যারা এরকম ড্রয়িং পাস করতেন প্রজাদের। যখন প্রজাদের কোনো বাড়িঘর তৈরি করার প্রয়োজন হতো, তখন সেই সমস্ত ইঞ্জিনিয়ারের কাছে প্রজারা যেত, আর প্রজাদের জায়গা অনুযায়ী তাদের প্রয়োজন অনুসারে সেই তখনকার দিনের রাজা ভোজের তৈরি বাস্তুশাস্ত্রীরা তারা ড্রয়িং বানিয়ে দিতেন বাড়ির, আর সেই রকম ড্রয়িং অনুযায়ী তারা প্রজাগুলো বাড়ি বানাতেন বা ভবন নির্মাণ করতেন। আর ভারতবর্ষের যত রাজা বা সম্রাট হয়েছেন মহাভারতের পর, সব থেকে বেশি সমৃদ্ধশালী ভারতবর্ষ হয়েছে রাজা ভোজের আমলে। তো এইরকম কিছু কিছু কাহিনী আছে, পৌরাণিক কাহিনী, যেগুলো আমরা কিছু কিছু গল্প থাকবে আমাদের ক্লাসের মাঝখানে মাঝখানে বা শেষে। তো সেই গল্প থেকে অনেক কিছু শিখতে পারবো প্রাচীন তত্ত্বকে। এবং তার সঙ্গে সঙ্গে এক বছর শেষের দিকে যখন হবে টমেটো, আমাদের একটা করে থাকে, যেরকম আমরা বাইরের ছাত্রদের নিয়ে যাই যাদের পক্ষে সম্ভব হয়। বাইরে বলতে কোথায় না, ওটা হচ্ছে এডুকেশনাল ট্যুর হয়। যেরকম ধরুন কোনারকের সূর্য মন্দির হয়ে গেল, বা এরকম বিভিন্ন জায়গায় যে প্রাচীন স্থাপত্যগুলো রয়েছে, এই প্রাচীন স্থাপত্য যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে ভ্রমণ হয়, এবং সেই স্থাপত্য কিভাবে নির্মাণ হয়েছে, কেন নির্মাণ হয়েছে, তার সাইন্টিফিক ব্যাখ্যাগুলো কি রকম হয়, বা তার রিজনগুলো কি আছে, এই সমস্ত জিনিস দেখিয়ে দেখিয়ে প্র্যাকটিক্যাল ক্লাসও আমাদের করানো হয়, যাতে করে আমরা আমাদের প্রাচীন যে কলা কৌশল আছে সেগুলোকে খুব সহজে বুঝতে পারি, জানতে পারি। তো এটা সম্পূর্ণ ঐচ্ছিক ব্যাপার, এটা বাধ্যতামূলক নয় যে প্রত্যেককে যেতেই হবে। এটা ঐচ্ছিক থাকে, যারা যেতে চান তারা যেতে পারেন। এটা
বছরের শেষ সময়ের দিকে হয়ে থাকে আমাদের। যাবো স্যার, অবশ্যই যাবো। নিশ্চয়ই যাবেন। বেশ একটা সবাই মিলে শিখতে পারবো, এর চেয়ে বেশি কৌতূহল আর কি। শেখাটা তো সবচেয়ে বড় ব্যাপার, একদম প্র্যাকটিক্যালি। নিশ্চয়ই হবে। সূর্য মন্দিরের তো এত রহস্য, বাপ রে বাপ! কোণারক সূর্য মন্দির মানে ওটা রহস্য দিয়ে ঘেরা। একদমই তাই। তো আমরা এরকম ট্যুরের ব্যবস্থা রাখছি যে বিভিন্ন জায়গায় যত প্রাচীন স্থাপত্য বা ধ্বংস অবশেষ রয়েছে সেই সমস্ত জায়গায় গিয়ে তার ইতিহাস পড়া এবং সেই প্রাচীন যে নির্মাণ পদ্ধতি সেইগুলো কিভাবে করা হতো, বা যত টেকনোলজি আমরা নতুন বের করছি এইগুলো কিন্তু একটাও নতুন টেকনোলজি না, প্রত্যেকটাই প্রাচীন টেকনোলজি, সেখান থেকেই কপি পেস্ট করা হচ্ছে। শুধু সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই কারণের জন্য আমরা বর্তমানে সেগুলোর খোঁজ পাচ্ছি না। আর আমরা বলছি আমরা বানাচ্ছি, আদৌ আমরা বানাচ্ছি না, সবই ছিল। তো সেগুলোরই খোঁজ করার বিষয় যে আরো কি কি ছিল, আরো কত রকম টেকনোলজি নতুন আসতে পারে। তো সেই সমস্ত দিক আমাদের ফুটে উঠবে। আমাদের সঙ্গে বিভিন্ন সায়েন্টিস্টরাও থাকবেনও। তো তাদের মাধ্যম দিয়ে আমরা আরো বড় বড় তথ্য পাবো এই সমস্ত এডুকেশনাল ট্যুরে গেলে। তো ঠিক আছে, আর দীর্ঘায়িত করবো না বেশি। আরেকটি ক্লাস আমাকে এক্ষুনি অ্যাটেন্ড করতে হবে। তো আজকের জন্য আমরা এই স্যার পর্যন্ত। আমার হ্যাঁ বলুন। মাঝে একটা একটা সেন্টেন্স শুধু জেনে নিব, সেইটা আমরা যখন এই এই প্রসঙ্গটা নিয়ে আসলাম সেইখানে প্রশ্নটা কি থাকবে? যখন আমরা কুবেরের প্রসঙ্গটা আনলাম, রাবণ কি কুবেরকে দিয়েছিল? আমি ওই জায়গাটা একদম স্কিপ করে গেছি, আমি আরেকটা টুকছিলাম বলে। রাবণ কুবেরের কুবেরের বলা- রাবণ আর কুবেরের সম্পর্ক জানেন কি? রাবণ আর কুবের কিন্তু না একই স্যার। বাবার দুই সন্তান। আচ্ছা। একই বাবার দুই সন্তান রাবণ আর কুবের, মানে ওরা দু ভাই, কিন্তু দুজনের মা আলাদা। কেমন? তো এই যে লঙ্কা, লঙ্কা নগরীটা কিন্তু প্রথম কুবেরের ছিল, রাবণের ছিলই না। লঙ্কাতে প্রথম থেকে রাজ করত কুবের। আর এই রাবণের যে স্বর্ণলঙ্কা বলি, এই স্বর্ণলঙ্কা আসলে কুবেরের ছিল প্রথম। তারপর রাবণ বরদান টরদান পেয়ে শক্তিশালী হয়ে আসে, ফিরে এসে কুবেরকে লঙ্কার ভবন থেকে বের করে দেয় এবং লঙ্কা দখল নিয়ে নেয়। তারপর কুবের যক্ষলোকে যায় রাবণের কাছে ক্ষমা টমা চেয়ে, রাবণকে মানিয়ে। যেহেতু রাবণ মহাপণ্ডিত ছিল, তো রাবণকে দিয়েই কুবের যক্ষলোকে নতুন করে একটা স্বর্ণ ভবন তৈরি করে। আর সেই স্বর্ণ ভবনটা রাবণই বানিয়েছিল এবং রাবণ তখন কুবেরকে বলেছিল যে এই ভবন যতদিন তোমার কাছে আছে ততদিন তোমার সম্পত্তি, তোমার মান সম্মান, যশ, এগুলো কোনোদিনও অভাব হবে না। তুমি ধনকুবের হয়ে সংসারে বাঁচবে। কারণ রাবণ তার জীবনের বাস্তুর উপর যতটুকু বিদ্যা তার ছিল সমস্ত বিদ্যা প্রয়োগ করেছিল কুবেরের ভবনের উপর। কেমন? তো আজকে আমাদের প্রথম ক্লাস, আজকে বিশেষ কিছু আমরা করলাম না, বিশেষ কিছু দিলামও না। আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। তার কোনো আপত্তি নেই তো? ঠিক আছে। না, কোনো অসুবিধা নেই। আজকে অল্প সময়ের মধ্যেও তুমি অনেক কিছু বলে দিয়েছো। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের থ্যাংক অনেক। ইউ স্যার। এই থ্যাংক ইউ স্যার। সহযোগিতাটা আমি চাইবো প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকের থেকে। একদম, একদম, অবশ্যই স্যার। স্মরজিৎ বাবু, হ্যাঁ স্যার, বলুন স্যার। ঠিক আছে? হ্যাঁ, ফার্স্ট ক্লাস, দুর্দান্ত স্যার, খুব ভালো লাগলো। ঠিক আছে, আমরা আবার পরের সপ্তাহে ক্লাসে এই সময়তেই আসবো, এইবারেই, এই দিনেই। কেমন? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক। স্যার। একদম। তার আগে আমরা একটু সিলেবাসটা দেখে নেবো, আর রেকর্ডিংটা আমি আজকালের মধ্যে আপনার গ্রুপে পেয়ে যাবেন। স্যার হোম টাস্কটাও দিয়ে দিন, কি কি ঠিক হবে আছে। মানে কোশ্চেন গ্রুপে। বুকস গুলোর নেম গুলো একটু পাঠিয়ে দেবে কোনগুলো? বুকস গুলো, যেগুলো আচ্ছা, books বইগুলো গুলোর নাম। বললে। ঠিক আছে, বুকসগুলোর নাম পাঠিয়ে দেবো। ওকে, ওকে, ঠিক আছে। ঠিক আছে। শুভরাত্রি। তো একদম শুভরাত্রি স্যার। শুভরাত্রি, শুভরাত্রি। হ্যাঁ, ভালো থাকবেন।